খবর টেলিভিশনের একটা সম্প্রচার দেখুন প্রথমে। বাংলাদেশের পরিচিত গণমাধ্যমে এই ছবি সম্প্রচার করা হয়েছে। কে এই হাসনাত, কেই বা এই ওয়াকার? এই ওয়াকার হচ্ছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আর যে হাসনাতের নামে জয়ধ্বনি দেওয়া হচ্ছে তিনি কে? তার পুরো নাম হাসনাত আবদুল্লাহ। ইনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কেন্দ্রীয় আহ্বায়ক, বয়স 27, নতুন তৈরি হওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তার একজন প্রধান নেতা। তাহলে এই দুজনের মধ্যে কেন তুলনা আসছে? কেন একজন সেনাপ্রধানের অপসারণ চাইতে হাসনাতের নামে স্লোগান দিচ্ছে এই আন্দোলনকারীরা? শুধু ভাবুন, আপনার দেশের সেনাপ্রধানের অপসারণ চেয়ে রাস্তায় নেমে হল্লা করছে একদল ছোকরা। পুলিশ, সেনাবাহিনী, কোনো রাজনৈতিক দল কিচ্ছু করছে না। একদল উচ্ছৃঙ্খল ছাত্র ক্ষমতার লোভে যা খুশি দাবি করে যাচ্ছে। বিশ্বের কোথাও কেউ সেটা কখনো ভাবতে পারে? নমস্কার, আমি তপজা, স্বাগত মাধ্যমে। আজকের বাংলাদেশের মূল প্রশ্ন কি বলুন তো? বাংলাদেশের আসল রাজাকে? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন, তাই না? এই মবের মুলুকের ফাজিল ছোকরারা, নাকি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনুস, না বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নাকি রাজা সাজার পালা শেষ? সেনা দরবারে কি ঠিক হলো ইউনুস সরকারের ভাগ্যে? ক্ষমতায় টিকে থাকতে মানুষ কত কিছু করেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের দিকে তাকালেই একেবারে জলের মতো স্পষ্ট হয়ে যায় পুরো বিষয়টা। জুলাই টু জুলাই এই স্লোগান দিয়েই অন্তর্বর্তী ক্ষমতায় এসেছিলেন মোহাম্মদ ইউনুস। আপনাদের নিশ্চয়ই সে কথা মনে আছে। তাকে ফ্রান্স থেকে ডেকে আনা হয়েছিল। কে ডেকে এনেছিল? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বছর ঘুরতে না ঘুরতেই ঘাঘু ব্যবসায়ী মোহাম্মদ ইউনুস সাহেব যখন বুঝতে পারছেন বাংলাদেশের মানুষের মোহটোহ কাটতে শুরু করে দিয়েছে এবং দেশ জুড়ে নির্বাচনের দাবিও উঠছেও, তখন ক্ষমতায় টিকে থাকার দ্বিতীয় টোপটা তিনি ফেললেন। নির্বাচন অপেক্ষা করতে পারে, সংস্কার নয়। ইউনুস সাহেব নিজেও সে কথা বললেন, শুধু না, জামায়াত আর হেফাজতের চূড়ান্ত মৌলবাদী নেতাদের দিয়েও বলানো শুরু হলো। সবে তো হাল ধরলেন ফরিস্তা ইউনুস। সাফাই অভিযান চালাতে অন্তত বছর 5 সময় দিন বাংলাদেশের জনতা। তাতেও যখন চিড়ে ভিজছে না, তখন ক্ষমতার ভাগ পাওয়া সমন্বয়কারী ছাত্রদের নিয়ে নতুন রাজনৈতিক দল বানানো, নাম দেওয়া হলো সেখানে। কি নাম? জাতীয় নাগরিক পার্টি, বা ইংরেজি করলে ন্যাশনাল সিটিজেন পার্টি, ছোট করে এনসিপি। এবং সেই গজিয়ে ওঠা রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের সমর্থক হিসেবে সামনে আসলো এবং ছাত্র জনতার দলবল নিয়ে নানা দাবিও তুলতে শুরু করলো। এরা কোনো রকম যুক্তিতর্কের ধার ধারে না, কোনো আলোচনায় নাই। দাবি পূরণে গাজোয়ারি ভাঙচুরে আছে, তা সে যতই উদ্ভট দাবি হোক না কেন, তাতেই তারা আছে। এমনই এক মবতন্ত্রের দাবি তোলা প্রশাসনিক ক্ষমতা দিয়েই বাতিল করতে হবে রাজনৈতিক দল। বাতিল হলো আওয়ামী লীগ। কি এই মবতন্ত্র? ইংরেজিতে যাকে বলা হচ্ছে মব ইকুইটি, কেউ কেউ বলছেন আবার মব জাস্টিস। এই মবতন্ত্র বা মব জাস্টিস বুঝতে গেলে প্রথমে যে ছবিটা দেখালাম সেটা আরেকবার দেখতে হবে।
যে সোনার টুকরো ছোকরাদের রাস্তায় নামিয়ে হাসনাতের নামে জয়ধ্বনি দেওয়ানো হচ্ছে, এরা কারা? আপনারা বলবেন এই পোলাপানের দল সেই হাসনাত আবদুল্লাহর ভক্ত সমর্থক। সেই হাসনাত আবদুল্লাহ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অংশ, উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রিয় পাত্র এবং রাষ্ট্রীয় ক্ষমতার শরিক। সুতরাং সেই অধিকারে তারা দেশের সেনাবাহিনীর প্রধানের পদত্যাগ চাইছে। একটা সদ্য গজিয়ে ওঠা রাজনৈতিক দলের গোটাকতক ফাজিল ছোকরা এমন দাবি তুলছে কেন? জনমত তৈরি করতে? কিসের জনমত? সেনাবাহিনীর প্রধানের প্রতি অনাস্থার জনমত। আর তা শুনে কানে হাত চাপা না দিয়ে যিনি হাত নাড়ছেন তিনিই হলেন প্রধান উপদেষ্টা ইউনূসের এক সোনার টুকরো ছেলে। কখনো ভাবতে পেরেছেন কেয়ারটেকার সরকারের ক্ষমতা হাতে পেয়ে দেশের সেনাপ্রধানের পদত্যাগ চাইছে দলের ফাজিল ছোকরা, আর তাকে মদত দিচ্ছে ক্ষমতার এক আনার ভাগ পাওয়া আর এক ফাজিল হাসনাত আবদুল্লাহ। ঠিক এটাই হলো আজকের বাংলাদেশের মবতন্ত্র। এরাই বাংলাদেশকে মবের মুলুক বানিয়েছে। এই হলো মব জাস্টিসের আসল ছবি। সম্প্রতি একটা বিতর্ক দানা বেঁধেছে বাংলাদেশে। সামাজিক মাধ্যম থেকে জাতীয় সংবাদ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এই প্রশ্নটা। অনেক দিন তো হলো, আর কত? কবে হবে নির্বাচন বাংলাদেশে? কবে বাংলাদেশ পাবে তার নতুন নেতা? যতবারই এই প্রশ্নটা সামনে আসছে কেউ কেউ বোঝানোর চেষ্টা করছেন, আহা পুরোপুরি এই সংস্কার হলো কোথায়, আর একটু সময় দেওয়া হোক। আর ততবারই সংস্কারের নামে আওয়ামী লীগ বিরোধিতাকে তীব্র করা হচ্ছে, মিথ্যা ন্যারেটিভ সামনে আনা হচ্ছে। আসল ফ্যাসিস্টরা আওয়ামীকে ফ্যাসিস্ট বলে ইতিহাসের বদল ঘটাচ্ছে, বিকৃতি আনছে সমাজে। এমনকি আওয়ামী লীগের কট্টর বিরোধী বিএনপিকেও ছাড় দেওয়া হচ্ছে না। এরশাদের জাতীয় পার্টির এখন টিমটিমে দশা হলেও এখনও দেশের তৃতীয় শক্তিকেন্দ্র হতেই পারে। সেই কারণেই কিনা জানা যাচ্ছে না নতুন দলের নামের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে নাগরিক শব্দটাকে। জাতীয় নাগরিক পার্টি বা ন্যাশনাল সিটিজেন পার্টি, সংক্ষেপে এনসিপি। এনপির বদলে এনসিপি। জামাত হেফাজত প্রভাবিত ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে আশকারা দিয়ে তুলে আনা হচ্ছে একেবারে সামনের সারিতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে উঠে এসে ক্ষমতার ভাগ পেতে লালায়িত এরা কারা, যারা এখন দেশের মানুষের সঙ্গে বৈষম্য করছেন, লুটতরাজ নৈরাজ্যের হাত পাকাচ্ছে এদের বাহিনী? এরা কারা? আমাদের এই মাধ্যম ইউটিউব চ্যানেলে এর আগেও মবের মুলুক নামে বাংলাদেশ নিয়ে আরেকটা প্রতিবেদন করেছিলাম আমরা। এদের আসল পরিচয় সেখানে একদম সোজা সাপটা তুলে দেওয়া আছে। সময় সুযোগ পেলে একবার দেখে আসতে পারেন, নিচে লিঙ্ক দেওয়া হলো। তা যে প্রসঙ্গে ছিলাম, নির্বাচনের কথা উঠলেই আরও একটা প্রশ্ন সামনে আসে, সেটা হচ্ছে পরিকাঠামো। আহারে, বাংলাদেশের পুলিশ এবং সেনা কি ভোট লুট আটকাতে পারবে? তা নিয়েও যথেষ্ট বিতর্ক চলছে বাংলাদেশের ভিতরের রাজনীতিতে। কিন্তু যে বিষয় দুটো বলবার জন্য এই সাতকাহন বকতে হলো তা হলো, সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান একটি বৈঠক করেছিলেন তার সেনা ব্যারাকে। কিছু বার্তাও দিয়েছিলেন সেখান থেকে, যা মুহূর্তে সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে অথবা ছড়িয়ে দেওয়া হয়। সেই বার্তার একটা হচ্ছে, ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে নির্বাচন করতে হবে। বাকি মূল বক্তব্যে পরে আসছি। এবং তারপরই বাংলাদেশের আরেকটি সূত্র জানাচ্ছে, দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস তার ছাত্রবাহিনীর কাছে পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছেন এবং জানিয়েছেন, যথেষ্ট হয়েছে, চললাম। সঙ্গে তার ভক্ত মাহফুজ আলমও অমুক জানিয়েছেন তিনিও পদত্যাগ করবেন। সামাজিক মাধ্যমে লম্বা পোস্ট করেছেন যেখানে তিনি বলছেন, ব্যক্তির আদর্শ, সম্মান আর আবেগের থেকে দেশ বড়। বিভাজনমূলক বক্তব্য এবং শব্দ চয়নের জন্য আন্তরিক দুঃখিত। সেই কারণেই বাংলাদেশের সাধারণ মানুষের জিজ্ঞাসা হলো, কি
হঠাৎ এমন পদত্যাগের হিড়িক? কিছু গন্ডগোল নাকি? শুরুর দিন থেকেই বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের নানা তিক্ততার খবর সামনে আসছে। সংবিধানের শপথ নেওয়া জেনারেলকে ডেকে দেওয়া হচ্ছে ভারতপন্থী বলে, কিন্তু গোটা বাংলাদেশের সেনা এবং জনতা জানেন তাদের জেনারেল আদর্শগতভাবে মধ্যপন্থী বা সেন্টারিস্ট বলেই পরিচিত। গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তিনি শ্রদ্ধাশীল, যে কারণে দ্রুত নির্বাচন শেষ করে বাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে তিনি বেশি আগ্রহী। কিন্তু নির্বাচন করতে চাইছে না অন্তর্বর্তী সরকার। জুলাই টু জুলাই সময় চেয়েছিলেন ইউনূস, এখন বোঝাচ্ছেন নির্বাচন আগামী বছরের জানুয়ারিতে হতে পারে। হবেই বলছেন না, বলছেন হতে পারে। কিভাবে হতে পারে? সেটাও আবার একসঙ্গে হবে না, হবে ভাগে ভাগে। নির্দিষ্ট করে একে তো তিনি তারিখ কোনো কিছু বলছেন না, তেমনি তার দলবল দিয়ে বলানো হচ্ছে আল্লাহর ফেরেশতা হয়ে এসেছেন ইউনূস। সংস্কারের শেষ হলেই নির্বাচন হবে, আর সংস্কারের জন্য কত সময় লাগবে কেউ জানে না, কারোর জানা নেই। আর কোন সংস্কারের কথা যে তিনি বলছেন বা তার বাহিনী বলছেন, সেই উত্তরও সকলের অজানা। বাংলাদেশের পুরোপুরি ইসলামীকরণের নামে আর এক পাকিস্তান বানানো নাকি বৈদেশিক শক্তির হাতে টুকরো করে বাটোয়ারা করে দেওয়ার চেষ্টা, সেটা নিয়েও দ্বন্দ্ব রয়েছে। নাকি ব্যবসায়ী ইউনূসের সুদের ব্যবসায় দেশজোড়া সমস্ত মানুষকে ঋণের জালে জড়িয়ে দেওয়ার গভীর চক্রান্ত, যাতে তারা কোনো দিনও আর মাথা তুলে দাঁড়াতেই না পারেন। দেখুন, এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে যেতে হবে বাংলাদেশের সেই সেনা ব্যারাকে, যেখানে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান তার বাহিনীর সকলকে নিয়ে দরবার করেছেন, আলাপ আলোচনা করেছেন, এবং যে আলোচনার বিষয়গুলো গোটা দেশের সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বা ছড়িয়ে দেওয়া হয়েছে। মূল কি কি বিষয় সামনে এসেছে? বাংলাদেশ সেনাবাহিনী ঐক্যবদ্ধ কিনা, ঐক্যবদ্ধ না থাকলে পতন অনিবার্য, ডিসেম্বরের মধ্যে দেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া শেষ করে নির্বাচিত সরকারের হাতে দেশের ভার তুলে দিতে হবে, কোনোভাবেই দেশের মধ্যে দিয়ে করিডোর বা দেশের বন্দর কারো হাতে তুলে দেওয়া যাবে না। জুলাই প্রোক্লেমেশন বর্তমান পরিস্থিতিতে খুব একটা গুরুত্ব বহন করে না। ভবিষ্যতে আর মব জাস্টিস লাই দেওয়া যাবে না। কড়া হাতে মব জাস্টিসের বিষয়ে সেনাবাহিনীকে ভূমিকা নিতে হবে। মূল এই 5 বিষয়ে সেনার সিদ্ধান্ত হওয়ার পরই কি কেঁপে গেল বাংলাদেশের কেয়ারটেকার সরকার? চারিদিকে পদত্যাগের ধুম যে, নাকি এটাও একটা নাটক যেমনটা তিনি করে থাকেন? সেটা বুঝতে গেলে আমাদের আবারও ফিরতে হবে একটু পেছন দিকে। দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের সঙ্গে অম্লমধুর সম্পর্ক ইউনূসের। সরকারের প্রধান উপদেষ্টা বিশ্বাস করেন না দেশের সেনাপ্রধানকে। তিনি চেয়েছিলেন তার বড় প্রিয় পাত্র, তার একেবারে কাছের লোক লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনাপ্রধানের পদে নিয়ে আসতে। সেই মতো আগামী 2 বছর মেয়াদ থাকা সত্ত্বেও পদত্যাগ করতেও বলা হয়েছিল জেনারেল ওয়াকার উজ্জামানকে। নিয়োগপত্র প্রায় পৌঁছে গিয়েছিল কামরুল হাসানের কাছে। নিজের অফিসারদেরও সে কথা জানান জেনারেল ওয়াকার উজ্জামান। তখনই 3 বাহিনীর প্রধান বেঁকে বসেন। কেয়ারটেকার সরকার এই সিদ্ধান্ত নিতে পারে না। এর আগে ইউনূস সাহেব নিজেকে নিষ্কণ্টক করতে ওয়াকার উজ্জামানের মাথার ওপর বসিয়ে দিয়েছিল আমেরিকা থেকে নিয়ে আসা খলিলুর রহমানকে, যিনি রজার রহমান নামে বেশি পরিচিত। এই খলিলুর রহমান হলেন কেয়ারটেকার বাংলাদেশ সরকারের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বা NSA প্রধান। তার দপ্তর থেকেই পদত্যাগপত্র গিয়েছিল সেনাপ্রধানের কাছে। এবার তাহলে খোলাসা করা যাক, কে এই খলিলুর রহমান, যার নাগরিকত্ব নিয়েও প্রশ্ন রয়েছে খোদ বাংলাদেশে। নর্থ ইস্ট নিউজের একটি প্রতিবেদন থেকে একটা তথ্য উঠে আসছে, জানেন তো?
প্রতিবেদন অনুযায়ী যদি বলি তাহলে বলতে হয় খলিলুর রহমান নিউ ইয়র্কে থাকাকালীন রজার ছদ্মনাম ব্যবহার করেছিলেন, যা তার আসল পরিচয় গোপন করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। কেন পরিচয় গোপন করার প্রয়োজন পড়ল? এই ঘটনাটা বাংলাদেশের রাজনৈতিক ও নিরাপত্তা মহলে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিডিডি নামে একটি সংবাদ মাধ্যম রজার রহমান নামে একটি ফেসবুক আইডি খুঁজে পেয়েছে, যেখানে 2017 থেকে 2021 সাল পর্যন্ত খলিলুরের পারিবারিক ছবি পাওয়া গিয়েছে তার আত্মীয় স্বজনদের কিছু ট্যাগ করা পারিবারিক ছবিও, যেখানে আবার খলিলুর রহমানকে রজার রহমান আইডির অধীনে ট্যাগ করা দেখা যাচ্ছে। আবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে এই খলিলুরের নিয়োগ হয়েছে শপথ না নিয়েই। ভাবতে পারছেন? সুতরাং কি হয়েছে ফলাফল? ফলে তার নিয়োগকেও অসাংবিধানিক নিয়োগ বলা হচ্ছে। খুব স্বাভাবিক সেটা। এই বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ হওয়ার পরেই খলিলুর রহমানের নাগরিকত্ব নিয়ে প্রাথমিক সন্দেহ তৈরি হয়। সম্প্রতি বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক মহল নিরাপত্তা উপদেষ্টার নাগরিকত্ব নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। শুধু কি খলিলুর এপিসোড? বাংলাদেশ সেনার ঐক্য ভাঙতে শুরু থেকেই সচেষ্ট ছিলেন ইউনূস। তিনি জানতেন জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন দেশের বাইরের শক্তি তৈরি করা। যখন দেশের পুলিশ, সরকারি কর্মচারী, শিক্ষক, অধ্যাপক, বিচারক, আইনজীবী থেকে আদালত সব প্রতিষ্ঠান কার্যত ভেঙে পড়েছে এই মব জাস্টিসের তাণ্ডবে, তখন একমাত্র বাংলাদেশ সেনা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়েছে তৎকালীন সরকারের নির্দেশকে উপেক্ষা করি। আন্দোলনকারীদের ওপর তারা কোনো আক্রমণ চালাবে না, চালায়ও নি। কারণ সেনা গুলি চালাতে শুরু করলে রক্ত গঙ্গা বয়ে যেত। বাংলাদেশের মাটি সেনাবাহিনীকে কখনো ক্ষমা করত না। সেই কারণেই মার্চ টু ঢাকা হয়েছে। দেশ জুড়ে ধ্বংসলীলা চালিয়েছে ছাত্র জনতা আর জামাত বাহিনী। হাসিনা সপরিবারে দেশ ছেড়ে চলে গিয়েছেন বিনা রক্তপাতেই। সেই বাহিনীর শিরদাঁড়া ভাঙতে গত অগাস্টেই বাংলাদেশ সেনায় আর এক শক্তি কেন্দ্র লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই এর মহাপরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছিল। এই সেই মেজর জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান, যিনি কট্টরপন্থী, কার্যত মাদ্রাসা ছাপ একজন মেধাবী উচ্চাকাঙ্ক্ষী অফিসার, যার অর্থ হাসিনা বিদায়ের পর তার নিয়োগ। যদিও ক্ষমতা বলে রহমান সরাসরি বাংলাদেশ সেনাকে কোনো নির্দেশ দিতে পারে না, শুধু গোয়েন্দা ইনফরমেশন সেনানায়কের কাছে পৌঁছতে পারে। সেই কারণে নিজের হাতে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা শাখা ডিজিএফআই এর সমর্থন আদায়ের চেষ্টা শুরু করেন তিনি। কাউকে পদের লোভ, কাউকে ক্ষমতার লোভ ইত্যাদি দেখিয়ে ডিজিএফআই এর ভিতরে কট্টরপন্থী অংশকে তুলে আনছেন নিজের বৃত্তে, যার সাহায্যে প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে রাজ করা কট্টরপন্থীদের দিয়ে ষড়যন্ত্রের ঘুঁটি পাকানো যায়। তাকেই পাঠানো হয়েছিল বাংলাদেশে পাক সেনা ও গোয়েন্দা প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে। এরপরেই সন্দেহ দানা বাঁধে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে মোহাম্মদ ফয়জুর রহমানকে ওই বৈঠকে পাঠানোর পিছনে নিশ্চিত কোনো অভিসন্ধিত কাজ করছে। ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, এই টালমাটাল পরিস্থিতিতে সেনাবাহিনীর লাগাম নিজের হাতে নিতে ষড়যন্ত্র করতে পারেন তিনি। সুতরাং যে ভাঙনের খেলা অগাস্টে ক্ষমতা দখলের পর থেকে খেলছেন ইউনূস, সেই খেলাতেও জল ঢেলে দিলেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের নেতৃত্বে। 24 সালের জুলাইয়ের দৃঢ়তা ফের দেখালেন 21শে মে 2025-এ। সেনাপ্রধান ঘোষণা করেছেন, দেশের সম্পত্তি, করিডোর, বন্দর বেচার কোনো অধিকার কেয়ারটেকার সরকারের নেই, বরং রক্ষার দায়িত্ব সেনার। নির্বাচিত সরকার এসে সরকারি সিদ্ধান্ত নেবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। নির্বাচিত সরকারের হাতে দেশ শাসনের দায়িত্ব তুলে দিয়ে সেনারা ফিরে যাবেন ব্যারাকে। অন্যদিকে বাংলাদেশের এই সেনাপ্রধান সম্পর্কে একটা সাধারণ ধারণা হলো
জেনারেল ওয়াকারুজ্জামান ভীষণভাবে মাদ্রাসা ছাপ এই মব জাস্টিস আর বাংলাদেশকে ইসলামীকরণের বিরুদ্ধে। পাকপন্থী জামাতের হাতে দেশের রশি যাক, তিনি মোটেই সেটা চান না। সেই কারণেই ইউনূসের অপছন্দের তালিকায় রয়েছেন তিনি, কারণ তিনি দেশের সম্পত্তি রক্ষা করতে বদ্ধপরিকর। অন্তর্বর্তী সরকারের বিরোধিতা তিনি করছেন। উল্টো দিকে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, যাকে সেনা প্রধান করতে আগ্রহী বাংলাদেশের উপদেষ্টা, গত জানুয়ারিতে যাকে বাংলাদেশ থেকে পাকিস্তানে পাঠানো হয়েছিল পাকিস্তানের ডিফেন্স সেক্রেটারির সঙ্গে বৈঠক করতে, বাংলাদেশের সংবাদ মাধ্যম মনে করছে মূল দ্বন্দ্বের সূত্রপাত 20 মে। সেই দিন একটা তথ্য ছড়ায় যে চিফ অফ আর্মি স্টাফকে সরাতে একটা চিঠি তৈরি করে প্রেসিডেন্টের অফিসে পাঠানো হচ্ছে। সেই রাতে আর্মিতে কিছু নড়াচড়া হয়। সেদিন বিকেলে ইন্টারনেট 40 মিনিটের জন্য বন্ধও ছিল। সতর্ক করা হয় দূতাবাসগুলোকে। সেনার সিনিয়র অফিসারদের মধ্যে প্রচণ্ড রিয়াকশন তৈরি করে। ক্যান্টনমেন্টের ইউনিটগুলোকেও প্রস্তুত থাকতে বলা হয়। বাংলাদেশের আর্মির এই নাড়াচাড়ায় সরকারের মধ্যে প্রচণ্ড নার্ভাসনেস তৈরি হয় এবং দ্রুত পরিস্থিতি কুল ডাউন করার চেষ্টা করা হয়। তারপরেই সেনাপ্রধানের ওই বৈঠক, যা নির্ধারণ করে ইউনূস সরকারের আয়ু। কারণ সেনাপ্রধান ওই সভায় মন্তব্য করেন, বর্তমান যে পরিস্থিতি, সে পরিস্থিতির সামনে আরও খারাপের দিকে যাবে। যারা বিদেশি তারা বিদেশে চলে যাবেন এবং এই সকল পরিস্থিতির জন্য সেনাবাহিনী ও তাকে অর্থাৎ সেনাপ্রধানকে দায়ী করা হবে। কারা বিদেশে পালাবে? ইঙ্গিত কিন্তু একেবারে স্পষ্ট। ফ্রান্স নিবাসী ইউনূস, যিনি আরও 4টি দেশের নাগরিক। 2, সেনাপ্রধানের মাথার ওপর চাপিয়ে দেওয়া বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বা NSA-এর প্রধান ওই খলিলুর রহমান, যিনি রজার রহমান নামে পরিচিত, যার নাগরিকত্ব মার্কিন মুলুকের। বাংলাদেশের একজন বিশিষ্ট সাংবাদিক, তার নাম হচ্ছে MA আজিজ, তিনি জানাচ্ছেন এই অন্তর্বর্তীকালীন সরকারে ইউনূসের সহযোগী হিসেবে 17 জন বিদেশি নাগরিক আছেন, আর এই প্রত্যেকেই নিজের নিজের দেশের স্বার্থে কাজ করছেন। তিনি মশকরা করে বলেন, এই সরকার বাংলাদেশের সরকার নয়, আন্তর্জাতিক সরকার। আসলে গোটা বাংলাদেশকে নিজেদের দেশের স্বার্থে ছোট ছোট টুকরোয় বাঁটোয়ারা করার সরকার। এই কারণেই কি বাংলাদেশ সেনাবাহিনী এবং নিজেকে অভিভাবকহীন বলছেন সেনাপ্রধান? প্রশ্ন তুলছেন, অবস্থা বেগতিক মিটলেই বিদেশে পালিয়ে যাবেন নেতারা, কিন্তু তাদের থাকতে হবে বাংলাদেশে। কার্যত এই বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশ সেনার মধ্যে বিরোধ কি চরমে উঠেছে? লড়াইটা কি রাজা হওয়ার নাকি বার্তা দেওয়ার, অথবা বাংলাদেশের ফুটন্ত রাজনৈতিক পরিস্থিতির সাপেক্ষে সমাধানের পথ খোঁজা? বাংলাদেশ সেনাপ্রধান চাইছেন দ্রুত নির্বাচন করে দেশের নির্বাচিত গণতান্ত্রিক শাসকের হাতে ভার তুলে দিতে, যিনি সংবিধান মেনে চলবেন, যার সঙ্গে সহমত বিএনপি ন্যাশনাল পার্টি। কিন্তু বিপক্ষে ইউনূসের তৈরি করা রাজনৈতিক দল এনসিপি, যার নেতার কীর্তি কাহিনী দিয়ে আজকের এপিসোড শুরু করেছিলাম। আর বিপরীত পথে হেঁটে মোহাম্মদ ইউনূস চাইছেন সংবিধানের যাবতীয় প্রগতিশীলতাকে কট্টরবাদী জামাতিদের হাতে তুলে দিতে, যাতে তার উপর এবং তার ব্যবসার ওপর কোনো আঁচ না আসে। শোনা যাচ্ছে ইউনূসের গ্রামীণ ব্যাংক এখন নাকি বাংলাদেশে ঢোকা 13 লক্ষ রোহিঙ্গাদেরও ঋণ দিচ্ছে আর প্রসারিত করছে ব্যবসা। দেশের বুকের ওপর করিডোর আর দেশের বন্দর বেচে ক্ষমতা টিকিয়ে রাখতে চাইছেন ইউনূস। অন্যদিকে তীব্র ভারত বিরোধিতার দাওয়াই তো হাতে আছেই। এবার ওই ক্লাস 8 থেকে বিশ্ববিদ্যালয়ে পা রাখা ছাত্রদের হাতে মব জাস্টিস তুলে দিলে বাংলাদেশের গরিব মানুষ ভয়ে একদল উচ্ছৃঙ্খল জনতার সামনে নতজানু থাকবেন। শাসন ক্ষমতা দীর্ঘায়িত হবে। হাতে পাওয়া 14 আনা ছাড়তে নারাজ সমুদ্রের সুলতান বলে দাবি করা ইউনূস।
তিনি এবার চাইছেন নকশি কাঁথার দেশে মসনদের দীর্ঘস্থায়ী বন্দোবস্ত, আর সেখানে সেনাপ্রধান আর বাংলাদেশের প্রগতিশীল জনতা প্রাক্তন মুক্তিযোদ্ধাদের মধ্যে সীমারেখা টেনে দিয়েছেন। ডিসেম্বরেই নির্বাচন চাই বলে এখন বাংলাদেশের মানুষ কাকে রাজা বানাবে সে সিদ্ধান্ত বাংলাদেশের লড়াকু জনতার। আজ এই পর্যন্তই। প্রতিবেদন সম্বন্ধে আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।